হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন করছো? টেস্টের রেজাল্ট যা হয়েছে সেটা ভুলে যাও, এখন মন দিয়ে পড়াশোনা করো প্রতিদিন। কারণ পরবর্তী আমাদের যে যুদ্ধ, মাধ্যমিক পরীক্ষা, জীবনের ফার্স্ট বোর্ডের পরীক্ষা তোমরা দিচ্ছ, সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার করো। অনেক সময় আছে, 2 মাস, মানে মোর দ্যান এনাফ। এই সময়টা যদি ভালো করে তোমরা পড়াশোনা করো, আমার মনে হয় না কেউ পাশ করতে পারবে না, তা হবে না। সবাই পাশ করবে। হুম। আর সেই উদ্দেশ্যে আমার এই অনলাইনে আসা, তোমাদের যদি একটু উপকার হয় সেই জন্যে। আহ, চলো, আজকে যে আলোচ্য বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, লম্ববৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, যেটা কিছুটা এই আকৃতির। আমি ডান দিকে যে ছবিটা এঁকেছি সেটা এই ছবিটা। হুম। দেখো, এই প্রান্তটা বৃত্তাকার, তার উপরের প্রান্তটাও বৃত্তাকার, আর পাশেরটা বক্রতল। হুম। তাহলে পরিষ্কার বোঝো, এখান থেকে মনে করো এটা যেহেতু বৃত্ত, মনে করো আমি একটা বৃত্ত এখানে আঁকি যদি, বৃত্ত, সরি একটু গন্ডগোল হয়ে গেল, দেখা ঠিক আছে। হুম। এটা বৃত্ত, এটা মনে করো ব্যাসার্ধ আর, যেটাই নিচে আছে। এইবার তাহলে কি, বৃত্ত যেহেতু, তাহলে এর পরিধি কত হবে? 2πr হবে। ঠিক আছে। এবার এই যে উচ্চতাটা, মনে করো পেনদানি তোমার ঘরে আছে, বা কোনো একটা জল খাওয়ার গ্লাস, বা আহ, গোল টিন যেগুলো, সেগুলো এই আকৃতিরই হয়, যেটাকে আমরা লম্ববৃত্তাকার চোঙ বলে থাকি। এবার মনে করো কোনো ধারালো অস্ত্র দিয়ে তুমি এই একটা পোর্শন কাটলে, কাটার পর যদি সেটাকে আমরা সমান করি, তাহলে ঠিক এরকম আকৃতির একটা আয়তকার একটা প্লেট পাবো। হুম। যে আয়তকার প্লেটটার মনে করো আমি দৈর্ঘ্য ধরলাম এল। স্বভাবতই এই দেখো, এই পরিধি যেটা ছিল সেটা কিন্তু এই এল এর জায়গায় এসে বসে গেছে, তার মানে এল সমান অবশ্যই হবে 2πr। এখন যদি আমরা শুধু দুটি মাথা যদি ধরো ফাঁপা, ফাঁকা, তার যদি ক্ষেত্রফল বের করি, তার মানে সেই যে ক্ষেত্রফলটা হবে সেটাকে আমরা বলবো পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে সেটা কি হবে? এই যে আয়তকার, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান। তাহলে সেটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কি হচ্ছে? এল ইন্টু এইচ, এত বর্গ একক। এখন আমরা জানি কি এল সমান, আমরা আগেই বললাম, সেটা 2πr ইন্টু এইচ, এত বর্গ। এটা হলো স্পার্শতল বা বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে বলা হয় কার্ভড সারফেস এরিয়া। হয়েছে। এইবার যদি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল চাই, দেখো, মনে করো তুমি এই যে টিনের যে পেনদানিটা নিলে, তার এই নিচেই যেটা, এটা হচ্ছে ভর্তি আছে অলরেডি। মনে করো এই যে পোর্শনটা, এই পোর্শনটার সাথে তার ঠিক ওপরে যে পোর্শনটা আছে, এই পোর্শনটা, এই দুটো যদি অ্যাড হয়, তাহলে কি হয়ে গেল? সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যখন ক্যালকুলেশন করব, সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা সমান কি হবে? এই যে এন্ড, যেটা বৃত্ত, বৃত্তের যে ক্ষেত্রফল, আহ, আর উপরে একটা বৃত্ত আছে, তার ক্ষেত্রফলটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রফলটা কত হলো? πr²। ক্ষেত্রফল মানে যতটা জায়গা আছে সেটা। তাহলে আমাদের দুটো বৃত্ত, তাই না? একটা নিচের পোর্শন এইখানে, আর একটা ওপরের পোর্শনটায় এইখানে।
তাহলে দুটো বৃত্তর ক্ষেত্রফল যদি যোগ করি সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, সেটা 2πr/h প্লাস 2πr² এত বর্গ একক। এখান থেকে আমরা একটা কাজ করছি, যদি আমরা 2πr-কে কমন নিয়ে বাইরে বের করি তাহলে ভিতরে পড়ে থাকলো r+h এত বর্গ একক। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এবার যদি এর মুখ থেকে এক মুখ খোলা হয়, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল তো হবেই, তার সাথে এক মুখ যেহেতু খোলা তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল শুধু নিচের পোর্শনটা এত বর্গ একক হলো। এবার এর ঘনফল বা আয়তন, মানে এর ভিতরে যদি জল ঢালি যতটুকু জল ধরবে সেটা হতে পারে, বা এটা যদি নিরেট হয় সেটাকে গালালে আমরা যতটুকু ধাতু পাবো সেটাও হতে পারে, বা এর ভিতরে যদি এটা যদি গ্যাস সিলিন্ডার হয় তাহলে গ্যাস কতটুকু আছে, মানে ভিতরে মোট যতটা জায়গা জুড়ে আছে সেটাকে বলবো আয়তন বা ঘনফল। আহ, আয়তন, দেখো আয়তন সবসময় হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই ভূমির ক্ষেত্রফলটা দেখো, ভূমি আছে, ভূমির যে ক্ষেত্রফল এটাকে আমি রান করাচ্ছি এইচ পর্যন্ত। মনে করো 1 একক যদি রান করাই তাহলে πr² × 1 কি হবে? πr² × 1। এবার মনে করো 2 একক যদি রান করাই তাহলে হচ্ছে πr² × 2, তাই তো। 3 একক যদি রান করাই তাহলে πr² × 3। এবার মনে করো একক রান করাচ্ছি, একক রান করালে কি হবে? πr² × h। এই হলো আয়তন। তাহলে ভূমির ক্ষেত্রফল পাচ্ছি আমরা এখানে πr², উচ্চতা হচ্ছে h, এত ঘন একক। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার মনে করো যদি ফাঁপা চোঙ হয়, ফাঁপা মানে অ্যাকচুয়ালি যে বিষয়টা আসছে, আচ্ছা চলো আমরা নেক্সট পেজে আসি, এসে সেখান থেকে বুঝি। ফাঁপা চোঙ মানে মনে করো এই হলো ফাঁপা চোঙ, মানে কলের পাইপ টাইপের যেটা হয় সেটা ফাঁপা চোঙ এটা। এখন দেখো এইখান থেকে ফাঁপা চোঙ সংক্রান্ত ধারণাটা একটু পরিষ্কার করার দরকার। এর আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করব, তারপর ভিতর বাইরে মোট ক্ষেত্রফল বের করব, এবং এই যে পোর্শনটায় যে ধাতু আছে সেটাকে গালালে কতটুকু ধাতু পাবো মানে আয়তন, সেটাও বের করব। তাহলে প্রথমে আসি, আয়তন যেহেতু কমপ্লিট করলাম তাহলে ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তন কি হবে? দেখো আমরা মনে করো এই যে বৃত্তাকার যে তলদেশটা আছে, আমরা মনে করি এখানে একটা বৃত্তাকার তলদেশটা আলাদা করে আঁকছি। এঁকে আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে হয়। এখানে ভিতরের যে ব্যাসার্ধ সেটা মনে করো r2, বাইরের যে ব্যাসার্ধ সেটা মনে করো r1। তাহলে যদি পুরো অংশটা নিয়ে আমরা
আয়তনটা বের করি তাহলে কত হবে? ভূমির ক্ষেত্রফল দ্যাট ইজ পাই আর স্কোয়ার, এখানে r1 স্কোয়ার ইন্টু এইচ, তাই তো? এবার সেখান থেকে আমরা এই ভিতরের পোর্শনটা বাদ দেব। তাহলে ভিতরের পোর্শনটা হবে কত? মাইনাস পাই r2 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক। তাহলে এখান থেকে দেখো পাই আমরা বের করলাম, দ্যাট ইজ r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক। এটা হলো ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তন। এইবার যে ফাঁপা চোঙটা আমাদের আছে তার বাইরের মনে করো ভিতর আর বাইরের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে ফাঁপা চোঙের ভিতর ও বাইরের ক্ষেত্রফল। ভিতর ও বাইরে মানে কি? দেখো বাইরের পোর্শনটা আর ভিতরের পোর্শনটা, মানে কলের পাইপ যেমন হয় আর কি, ঠিক তেমন ভিতরের পোর্শনে আছে একটা এই, আর বাইরের পোর্শনে আছে একটা। তাহলে তার ক্ষেত্রফল কি হবে বলো? বাইরের পোর্শন যেটা, তার ক্ষেত্রফল হবে কত আমাদের? বাইরের ভিতর আর বাইরে লিখেছি, বাইরেটা প্রথমে লিখি আমরা। তাহলে 2 পাই r1 ইন্টু এইচ, তার সাথে আমরা অ্যাড করব কোনটা? 2 পাই r2 ইন্টু এইচ, এত বর্গ একক। তাহলে আমরা এখান থেকে 2 পাইটা কমন নিয়ে নিচ্ছি, ভিতরে থাকছে r1 প্লাস r2 ইন্টু এইচ, এত বর্গ একক। এটা গেল ভিতর আর বাইরের একসাথে ক্ষেত্রফল ক্যালকুলেশন করা হলো। এইবার দেখো, এবার যদি সমগ্রতলের ক্ষেত্রফল আসে, মানে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। ফাঁপা চোঙ আমি বারবার লিখছি না, আমি তোমাদের দেখিয়ে দিই এখান থেকে। চলো লিখছি, ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এই যে পোর্শনটা, এই পোর্শনটার ক্ষেত্রফল আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে যোগ করব। সমগ্রতল মানে কি? সমগ্রতল মানে দেখো ভিতর বাহির প্লাস এই পোর্শনটা, মানে শুধু এই পোর্শনটা না, উপরে একটাই পোর্শন নিচে একটাই পোর্শন, এই ছবিটার মাধ্যমে পরিষ্কার বুঝতে পারছো। তাহলে সমগ্রতল হবে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেছি, মানে ভিতর আর বাইরের ক্ষেত্রফল পেয়ে গেছি, সেটা 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ, তার সাথে আমরা কি অ্যাড করব? অ্যাড করব এই পোর্শনটার ক্ষেত্রফল। এই পোর্শনটার ক্ষেত্রফল কি হবে? এই পোর্শনটার ক্ষেত্রফল দেখো পাই r1 স্কোয়ার, সেখান থেকে আমরা ভিতরটা বাদ দেব, দ্যাট ইজ পাই r2 স্কোয়ার। মানে এখান থেকে যদি আমরা পাইটা কমন নিই, r1 স্কোয়ার প্লাস সরি, এটা মাইনাস মাইনাস, ঠিক আছে? চলো এটাকে কেটে ক্যান্সেল করে দিই, লিখি আমি আবার। পাই কমন নিই, তাহলে r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, ব্যাস, এত বর্গ। তাহলে এর সাথে আমরা যোগ করব কি? ভিতর ও বাইরের ক্ষেত্রফলের সাথে আমরা যোগ করছি পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, এত বর্গ একক, ব্যাস। তাহলে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম, ফাঁপা চোঙের ভিতর বাইরের ক্ষেত্রফল পেলাম, ফাঁপা চোঙের আয়তন পেলাম। আর আমরা তো জেনারেলি আয়তন সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েই গেছি। এবার আমরা আর কিছুই নয়, এবার আমরা বইটাকে সামনে রাখবো, রেখে কিছু প্রবলেম সলভ করার একটু চেষ্টা করব। চলো চলে আসি নতুন একটা পেজে। প্রথমে বলছে দেখো
ছবির ঘনবস্তুটির এখানে একটা ঘনবস্তু মানে লম্ববৃত্তাকার চোঙের ছবি আছে। আমি ছবিটা আঁকছি। হুম হুম এই একটা লম্ববৃত্তাকার চোঙ। কি বলছে ঘনবস্তুটির ড্যাশটি তল আছে। কটা তল আছে বলতো? এটা একটা বক্রতল। এই তলটা হচ্ছে বক্রতল। এই তলটা হচ্ছে কি বৃত্তাকার মানে সমতল। আর এই তলটাও হচ্ছে আর একটা সমতল। তাহলে মোট কটা তল আছে? মোট আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 3টি তল আছে। তোমাদের প্রথম প্রশ্ন মানে 1-এর 1 নম্বর কোশ্চেনের আনসার। অনেক সময় এই কোশ্চেনগুলো দিয়ে দেয় এমসিকিউ বা তোমাদের যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন বা শূন্যস্থান পূরণে দেয় এগুলো। এবার ঘনবস্তুটির এতটি বক্রতল, ড্যাশটি বক্রতল। কটি বক্রতল? একটি বক্রতল। ও ড্যাশটি সমতল। কটা বক্রতল? সমতল, দুটি সমতল। তাহলে প্রথমটা 1, দ্বিতীয়টা 2। ঠিক আছে। তারপর 5টি ঘনবস্তুর নাম লিখতে বলেছে। ঘনবস্তুর নাম লিখে যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ সেটা তোমরা বুঝতে পারবে। তারপর তোমার 3 নম্বর অঙ্কটা দেখো এখানে। হুম বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সহ। ভালো করে মাথায় রাখবে। এখানে বলছে আহ, ঢাকনা সহ। দরকার হলে এই যে টার্ম যেগুলো থাকে যেগুলো তোমাদের অঙ্কে কাজে লাগে সেগুলো একটুখানি নোট করে ফেলবে সঙ্গে সঙ্গে অঙ্ক পড়ার সাথে সাথে। একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস দেওয়া আছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে বলছে 2816 বর্গ সেমি চাদর লাগে। তবে ড্রামের উচ্চতা কত? তাহলে আমাদের এখানে ড্রামের উচ্চতা বের করতে বলেছে। আমাদের দেওয়া আছে কি এখানে দেখো, এখানে দেওয়া আছে ব্যাস। ব্যাস সমান কত দেওয়া আছে? 28 সেন্টিমিটার। তাহলে 28 সেন্টিমিটার। আমরা জেনারেলি ব্যাস দিয়ে কোনো কাজ করি না, আমরা ব্যাসার্ধ কাজে লাগাই। তাহলে ব্যাসার্ধ ধরে নাও। ব্যাসার্ধ ইকালস টু ধরার দরকার নেই, দেওয়া আছে ব্যাস, সেখান থেকে আমরা ক্যালকুলেট করব 14 সেমি। আর আমাদের বের করতে বলছে উচ্চতা। এটাকে আমরা ধরি উচ্চতা সমান 8 সেমি। এবার দেখো ঢাকনা সহ বলছে মানে কি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ড্রামটির এখান থেকে আমরা করি। ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 2πr ইন্টু r+h এত বর্গ একক। তোমরা এই ফর্মুলাগুলো লিখে দেবে। হ্যাঁ, অনেক সময় কোশ্চেনে এরকম একটা ইনস্ট্রাকশন থাকে, তুমি ফর্মুলাটা জানো কি না সেটা দেখার জন্য। এবার তোমরা লেখো বর্গ সেমি। তাহলে আমরা এখান থেকে দেখো প্রশ্ন অনুসারে কি পাচ্ছি। আহ, প্রশ্ন অনুসারে এখান থেকে একটু ছোট্ট ক্যালকুলেশন করে নিই। এখান থেকে 7×2=14 লিখে দিই। তাহলে প্রশ্ন অনুসারে 2×4 ইন্টু 22 ইন্টু 14+h দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে এখানে 2816। তাহলে 14+h ইকুয়ালস টু হচ্ছে 2816 ডিভাইডেড বাই 4×22। আচ্ছা, আমরা একটা কাজ করছি, 4 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করছি। তাহলে কত হলো? 4×7=28, দু ঘর চলে এসছে, একটা 0, 4×4=16। আচ্ছা, 11 দিয়ে ক্যান্সেল আউট করি। 11×2=22, এখানে হচ্ছে 6×11=66, 4×11=44। 2 দিয়ে কাটিয়ে আমরা আসলো কত? 32। তাহলে আমরা পেলাম 14+h ইকুয়ালস টু 32। h equals to 32 minus 14
কত হচ্ছে? 18 সেমি। তোমরা এই অঙ্কটা বইয়ের উত্তরের সাথে মেলাতে পারবে না, বইয়ে 32 আছে আনসার। হ্যাঁ, কিন্তু অথচ এদিকে বলছে ঢাকনা সহ। হ্যাঁ, আমার মনে হয়েছে এটাই কারেক্ট আনসার, আমি এটাই করে দিলাম। তোমাদের যদি আসে এটাই করে দিও, কারণ ওখানে একবার বলছে ঢাকনা সহ, আবার ঢাকনা ছাড়াই ওরা ক্যালকুলেশনটা করে 32 নিয়ে আসছে। দেখো এখানে ঢাকনা যদি না দিই তাহলে কি 2 পাই আর 8 চলে আসবে, যেটা H32 হবে। হ্যাঁ, আমি এটা বলে দিলাম তোমাদের অসুবিধা যাতে না হয় পরবর্তীতে, সেই জন্য। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি আমরা। হুম, এই 5-এর অঙ্কটা গ্যাস সিলিন্ডার, ওটা সহজেই পারবে তোমরা, অসুবিধা নেই। ও সরি, 4-এর অঙ্কটা। হুম, 4-এর অঙ্কটা এখানেও তোমরা একটা আনসারের সাথে একটা অসুবিধা হবে, আগে থেকেই বলছি আমি। অঙ্কটা একটুখানি দেখো। খুব এই অঙ্কটা প্রথম দিকের অঙ্ক হলেও অঙ্কটা বেশ পরীক্ষায় আসে। হ্যাঁ, যে কোনো একটা পার্ট দেয়। আহ, প্রথম পার্টটা ঠিক আছে, সেকেন্ড পার্টটা একটু গন্ডগোল আছে আনসারে। চলো করি আমরা, আগে দেখি কি আসে। ব্যাস দিয়ে আছে কত? 4-এরটা ভালো করে লক্ষ্য করো। ব্যাস দেওয়া আছে আমাদের 56। ও, অঙ্কটাকে পড়ি। আহ, তোমরা পড়েও নিতে পারবে। বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার আছে। কটা আছে? দুটি লম্ববৃত্তাকার পিলার। এটা এটা খেয়াল রাখবে তোমরা, দরকার হলে কোনো একটা জায়গায়। দুটি পিলার, ঠিক আছে, এখানে লিখে রাখলাম দুটো পিলার। এবার বলছে যে 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? তাহলে আমরা এটাকে ডেসিমিটারেই রাখবো, আমাদের কাজে সুবিধা হবে। তাহলে দেখো এখানে বলছে কি, ব্যাস আছে আমাদের 5.6 ডেসিমিটার। আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে কত? 5.6 / 2 ডেসিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে 2.8 ডেসিমিটার। আচ্ছা, এবার যখন ঢালাই করব, মানে ঢালাই করব মানে ভিতরে মশলা ঢালবো, পাথর বালি সিমেন্ট সব মিশিয়ে ঢালবো, মানে সেটা কনস্ট্রাকশনে লাগবে আমাদের, মানে এখানে আয়তন বের করতে হবে। আর এখানে আমাদের ইউনিটেও বলেছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, ঘন একমাত্র আয়তনে আসে। সুতরাং আমাদের এই যে অঙ্কটা ভালো করে পড়লে বোঝা যাবে আমরা কি ক্যালকুলেশন করতে চলেছি বা কি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো আমাদের আর একটা জিনিস দেওয়া আছে, লম্বা মানে উচ্চতা। উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা সমান 2.5 মিটার, এবং 2.5 মিটার মানে কি 25 ডেসিমিটার, লিখে দিলাম। এইবার আমরা এখানে বের করব যেটা আয়তন। আয়তন সমান আমাদের ফর্মুলা জানা আছে, পাই r²h, এত ঘন একক, দ্যাট ইজ 22/7। আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2.8 ইন্টু 2.8, এইচ মানে 25, এত ঘন ডেসিমিটার। তাহলে আমরা পাচ্ছি দেখো 22/7, এখানে 28 নিচেই 10, এখানেও 28 নিচেই 10, এখানে 25 ঘন ডেসিমিটার। বেশ, আমরা একটা কাজ করছি, 7 দিয়ে কাটছি 28কে, 4। আচ্ছা, এখানে 10 10 গুণ করলে 100, তাহলে আমরা দরকার নেই, একটা 5 লিখি, এখানেও একটা 5 লিখি, 5 5 25, এটার সাথে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে এখানে কত? পড়ে থাকছে 25, ক্যান্সেল আউট হয়ে গেছে ওপরের। তাহলে দেখো এখানে পড়ে থাকছে কত আমাদের? এখানে 7 4 28, 4, এখানে 28। 28কে আমরা কাটিনি, এটা ক্যান্সেল আউট করলাম কেন? ওয়েট, 22 7, 4 7 28, 4, 25 25,
এই যে 28 এটা আছে, এটা ক্যান্সেল আউট হয়নি। উম, এটা কেটে দিয়ে আমি লিখছি 28। তাহলে এখানে পাচ্ছি আমরা 28 × 22 এত ঘন ডেসিমিটার। গুণটা করো 28কে 22 দিয়ে, দ্যাট ইজ এখানে আমরা 28 56 56 6 1 6, এটা হচ্ছে 6 ঘন ডেসিমিটার। তাহলে দুটি পিলার আছে, দুটি পিলারের আয়তন কত হবে? 616 ইন্টু 2 ঘন ডেসিমিটার, দ্যাট ইজ এটা হচ্ছে কত? 2, 2 একে 2 এর একে 3 এত ঘন ডেসিমিটার হলো। এই পোর্শনটা মোটামুটি ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। এইটুকুও দেয় পরীক্ষাতে, পরীক্ষাতে এইটুকু দেয়। এবার তার পরের পোর্শনটা, অঙ্কটার আর একটা পার্ট আছে, সেই পার্টটায় আসি। একটু মন দিয়ে দেখো। এখানে বলছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? প্রতি বর্গমিটার প্লাস্টার করা মানে কি? উপরে মশলা দেয়া, তার মানে ক্ষেত্রফল ক্যালকুলেশন করবে, এখানেও বর্গমিটারে টাকাটা দেয়া আছে। তাহলে প্রতি বর্গমিটারে যেহেতু বলেছে, আমরা আরেকটি বার একটা কাজ করছি। ব্যাসার্ধ ছিল কত আমাদের? 2.8 ডেসিমিটার। এটাকে মিটারে নিয়ে আসো, 0.28 মিটার। আবার উচ্চতা দেওয়া ছিল কত আমাদের? উচ্চতা ছিল 2.5 মিটার। তাহলে দেখো, আমরা যেহেতু পিলার একটা হচ্ছে মানে কি বলবো, একটা হচ্ছে ছাদের সাথে সেঁটে আছে, আর একটা হচ্ছে ভূমির সাথে সেঁটে আছে। সুতরাং সেক্ষেত্রে তার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলেই আমাদের এই যে প্লাস্টারটা একমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফলে হবে। নিচে গিয়েও প্লাস্টার করব না, উপরে উঠে গিয়েও প্লাস্টার করব না, পাশে দিয়েই প্লাস্টার হবে। তাহলে পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানা আছে 2πr/h এত বর্গ একক। তাহলে আমরা যদি এখানে বসাই ভ্যালুটা 2 ইন্টু 22/7 ইন্টু 0.28 ইন্টু h মিনস 2.5 এত বর্গ মিটার। তাহলে এটাকে আমরা করছি 2 ইন্টু 22/7 ইন্টু 28/100 ইন্টু 25/10 এত বর্গ মিটার। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করছি, 7 দিয়ে এটা আমরা পাচ্ছি কত? 4। 4 দিয়ে যদি ক্যান্সেল আউট করি, এটা পাচ্ছি আমরা 25। এই 25, এই 25 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নিচে 10 আছে, থাক। তাহলে উপরে হলো কি? 44, আর কিছু নেই ওপরে, আর নিচেই হচ্ছে পাচ্ছি আমরা 10 এত বর্গ মিটার, দ্যাট ইজ 4.4 বর্গ মিটার। এখন দেখো, আমি রাইট হ্যান্ড সাইডটা একটুখানি সরে গিয়ে করছি এখান থেকে। দেখো, প্রতি বর্গমিটার কত টাকা বলেছে আমাদের? প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে খরচ হবে কত?
4.4 ইন্টু 125। একটা কাজ করছি আমরা, এটা উঠিয়ে দিচ্ছি, নিচে একটা 10 চলে আসছে। আমরা এটাকে 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 25, 125। 2 দিয়ে কাটলে আমরা এটা পাচ্ছি 22। তাহলে 25 দিয়ে যদি গুণ করি, এটা হচ্ছে কত? 25 দুগুণি 50, হাতে 5, 25 দুগুণি 50 আর 5-এ 55, এত টাকা। এবার দুটি পিলার আছে আমাদের স্বাভাবিকভাবেই, অতএব তাহলে দুটি পিলারের জন্য খরচ হবে কত? হবে 2 গুণ এত টাকা, দ্যাট ইজ 1100 টাকা। আমার তো এই অ্যান্সারটাই আসলো, কিন্তু বইতে এটা এরকম একটা আনসার আছে। চলো ঠিক আছে, আমি তোমাদের জন্য আরেকবার দেখবো অঙ্কটা, কোথাও আমরা গন্ডগোল করলাম কিনা ক্যালকুলেশনে। এতে ঘাবড়াবে না, নিজেরা ক্যালকুলেশন করবে, যদি কোথাও গন্ডগোল থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। আমি ইনস্ট্যান্ট করছি। এইবার চলো পরের অঙ্কটা দেখা যাক। আচ্ছা, পরে দেখো 6-এর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা করি আমরা। প্রথমে পড়ি, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটিতে 2/3 অংশ, দ্বিতীয়টিতে 5/6 অংশ এবং তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। এবার ওই তিনটি জারের অ্যাসিড 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। তাহলে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 ডেসিমিটার হয়, তাহলে তাদের উচ্চতা কত? বিষয়টা দেখো, আমাদের তিনটি সমান মাপের জার আছে। সমান মাপের জার আর কি, এদের ব্যাস প্রত্যেকেরই সমান, এগুলো সবই সমান এটার। এবার এদের কি করছি, আমি একটা বড় জারে রাখছি, এদের ভিতরে যে অ্যাসিডটা আছে সেটা আমি একটা বড় জারে রাখছি। বেশ, এবার দেখো আমাদের এই যে উচ্চতাটা, এটা বের করতে বলছে। উচ্চতাটা আমরা বের করব। তাহলে প্রথম গ্যাসে বলছে 2/3, মানে মনে করো এইটুকু ভর্তি আছে, দ্বিতীয়টা ভর্তি আছে 5/6, যেটি সমান 6/5 মানে এইখানটায়। আর তৃতীয়টা আছে সমান 9/7, মনে করো এইরকম জায়গায় পর্যন্ত ভর্তি আছে। তাহলে আমি সেগুলো সব নিয়ে কি করছি, বড়টার মধ্যে ঢালছি। তাহলে প্রথম তিনটিতে মোট অ্যাসিডের যে আয়তন সেটা আমাদের বের করতে হবে ফার্স্ট। তাহলে দেখো এখান থেকে প্রথম তিনটি জারের ব্যাসার্ধ আর সমান আমাদের আছে কত দেওয়া, 1.4 ডেসিমিটার ব্যাস। তাহলে এটা হলো কত, 1.4 ডেসিমিটার। তাহলে প্রথম দেখো প্রথম তিনটি জারের ব্যাসার্ধ আমাদের এখানে দেওয়া আছে ব্যাস, ভালো করে বোঝো, ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা ব্যাসার্ধ ডিরেক্ট লিখে ফেলেছি, যখন এখানটা আমরা প্রথম ব্যাসটা লিখে দরকার নেই, একবারে আমি করে দিলাম।
তাহলে এটা 0.7 ডেসিমিটার। আচ্ছা, এবার উচ্চতা আমাদের বের করতে হবে। ধরি প্রথম তিনটি জারের উচ্চতা সমান এইচ ডেসিমিটার। তাহলে প্রথম তিনটি জারের আয়তন কত হচ্ছে? আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন একক। তার মানে দেখো 22/7 ইন্টু আর এর ভ্যালু কত দিয়ে জানি আমরা? 0.7 ইন্টু 0.7 ইন্টু এইচ এত ঘন একক। এবার দেখো মোট যে অ্যাসিড, হ্যাঁ, প্রথম তিনটি জারের মোট অ্যাসিডের আয়তন কত সেটা বের করতে হবে। তাহলে প্রথম তিনটি জারের মোট অ্যাসিডের আয়তন সমান কত? আমরা যে ক্যালকুলেশনটা এখানে পেলাম একটুখানি ছোট করে নিতে পারি, এখান থেকে অসুবিধা নেই। আমাদের টেনে বেড়াতে হবে না এতটা। তাহলে আমরা একটা কাজ করছি, এখানে দেখো 22/7 এটা 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ এত ঘন একক। এই 7 7 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপর থেকে আমরা যেটা পাচ্ছি 22 ইন্টু 7 ইন্টু এইচ, নিচে হচ্ছে 100 এত ঘন একক। তাহলে দেখো প্রথম তিনটি জারে মোট অ্যাসিডের আয়তন এর নিচেই করবে, তোমরা পাশে করার চেষ্টা করবে না। তাহলে কত হচ্ছে? 22 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 100। প্রথমটায় আছে কত? 2/3 প্লাস 22 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 100। দ্বিতীয়টায় আছে কত? 5/6 হলো। তারপর এটা 22 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 100। পরেরটায় আছে আমাদের 5/6, তারপরেরটা আছে 7/9। 7/9 এত ঘন ডেসিমিটার। আমরা নেক্সট পেজে আসছি, এসে আমরা এটাকে কমন নেব। তাহলে হচ্ছে কত আমাদের দেখি এখানে 22 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 100। এই পোর্শনটা যদি কমন নিই, এখানে পড়ে থাকছে আমাদের কত অংশ? 2/3 যোগ 5/6 যোগ 7/9 এত ঘন ডেসিমি। এটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে হচ্ছে কত? 18 লসাগু। তাহলে এখানে 6 দুগুণি 12, আচ্ছা 5 3 15 প্লাস 7 দুগুণি 14। তাহলে 22 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 100, এটা যোগ করলে হচ্ছে কত? 41 ডিভাইডেড বাই 18 ঘন ডেসিমিটার। এইবার দেখো বড় জারটার, আমরা অপেক্ষাকৃত যে বড় জারে দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ব্যাস দেওয়া আছে। প্রথম তিনটি জারের অ্যাসিড যদি এত ডেসিমিটার দৈর্ঘ্যের একটি গ্যাস হয়, তাহলে অপেক্ষাকৃত বড় জারের ব্যাস কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে 2.1 ডেসিমিটার। 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ আর সমান
2.1 ডিভাইড বাই 2 ডেসিমিটার, 21/20 ডেসিমিটার। তাহলে অপেক্ষাকৃত বড় জারের উচ্চতাও দেওয়া আছে। কত দেওয়া আছে দেখি আমরা। উচ্চতাটা দেওয়া আছে 4.1 ডেসিমিটার। 4.1 ডেসিমিটার হলো। তাহলে এখান থেকে আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক, that is 22/7. r square means 21/20, 21/20 ইন্টু এখানে আছে 4.1 ঘন ডেসিমিটার হলো। এইবার এই দুটো আয়তন নিশ্চয়ই সমান, কারণ একটা থেকে আর একটাতে ঢালা হচ্ছে, ভালো করে বোঝো। তাহলে আমরা একটা কাজ করছি, এখান থেকে আমরা এটাকে ঢালছি। তার ফলে কি হবে দেখো, আমরা এখানটায় লিখছি, আমরা এখানে লিখি প্রশ্নানুসারে আমরা পাচ্ছি 22 ইন্টু 7 ইন্টু এইচ ডিভাইডেড বাই 100 ইন্টু 41/18 ইকুয়ালস টু কত হচ্ছে 22/7 ইন্টু 21/20, 21/20 ইন্টু 4.1 আছে, দ্যাট ইজ 41/10। ব্যাস। এবার আমরা এখান থেকে কি করব, এইচ এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো বোথ সাইড থেকে 41 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইটা 7 দিয়ে 7 3 21, বাইশ দুই দিক থেকে কেটে যাচ্ছে। আচ্ছা, আবার এই 7 দিয়ে 7 3 21 কেটে যাচ্ছে। 100 এখান থেকে আমরা এই 2-এর পাশের শূন্য দুটো উড়িয়ে দিলাম। এইবার দেখো খুব সাবধানে করবে, কিন্তু একটা এখানে গন্ডগোল হয়ে গেলে তোমার কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। নিচেই যেটা আছে সেটা ওপরে যাবে, আর ওপরে যেটা আছে সেটা নিচেই আসবে। তাহলে এখানে পড়ে আছে কিন্তু 2 × 2 × 10। আচ্ছা, আর এখানে থেকে কিছুই পড়ে নেই, সব কেটে দিয়েছি। ব্যাস। এইবার আমরা বাদ বাকিটা ক্যালকুলেশন করব। তাহলে একটা 2 তো কাটে, এখানে 9 হলো, আর কিছু বাদ নেই আমাদের। তাহলে আমরা 81 ডিভাইডেড বাই 20 এত ডেসিমিটার পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এটাকে 2 দিয়ে যদি ভাগ করি, মানে অ্যাকচুয়ালি তোমরা কি করবে, প্রথমে নিচেই 10 রেখে দেবে। রেখে তোমাদের যদি অসুবিধা কারোর হয়, তোমরা একটা কাজ করবে এরকম আর কি, আমি এই সাইডে করছি, এখানে করছি। 81কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 4, তারপরে 0.5। তার মানে এখানে দেখো তাকে যদি 10 দিয়ে ভাগ করি আমরা, তাহলে হবে 4.05 ডেসিমিটার। এটা হলো তোমাদের উচ্চতার খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। আচ্ছা, মনে হচ্ছে আমার ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে আমি আপাতত এই পর্যন্তই রাখি। পরের অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের করাবো। ওকে, সবাই ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আর যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। যত বেশি সংখ্যক পারো সেটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে থাকো আমার সাথে। আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো।
ওকে।